ক্লেটন ক্যাসেলের সামনে থেকে যখন গাড়িতে উঠলাম তখন আমার মনটা বেজায় খিঁচড়ে আছে। সত্যি কথা বলতে কি, কোনো হন্টেড হাউসে রাত কাটাতে এসে এতটা হতাশ আমি আগে হইনি। গাড়ির জানলার কাঁচ দিয়ে বাইরের দিকে আরেকবার ফিরে তাকালাম আমি। 3 তলা লালচে রঙের বাড়িটার উপর এখন ফিনকি দিয়ে আসা সূর্যের আলো খেলা করছে। খোলা জানলার ফাঁক দিয়ে গিয়ে পড়ছে ভিতরে। ইচ্ছা ছিল আরও কয়েকটা দিন বাড়িটায় কাটিয়ে যাওয়ার, কিন্তু সময় হাতে নেই আর। বিদেহী আত্মা, প্রেত বা পিশাচ যাই সেখানে থাকুক না কেন, একটু আগেই তাকে শেষ বিদায় জানিয়ে এসেছি আমি। উইন্ডো থেকে মুখ ফিরিয়ে সামনে তাকালাম। কাল দুপুরে এই রাস্তাটার উপর দিয়েই ক্লেটন ক্যাসেলের সামনে এসে দাঁড়িয়েছিল গাড়িটা। মোহান্তি গাড়ি দাঁড় করিয়ে এক গাল হেসে বলেছিল, এই সেই ভূতের বাড়ি স্যার। এখনও সে আগের দিনের মতোই গাড়ি চালাচ্ছে, তবে ফেরার পথে। আমাকে সামনে তাকাতে দেখে জিজ্ঞেস করলো, তাহলে ভূতের দেখা পেলেন? আমি হেসে বললাম, দেখা পেয়েছি কিনা জানি না, তবে ভূত যে আছে সেটা বুঝতে পেরেছি। সে কি? আর তারপরেও আপনি জীবিত আছেন এখনো? আয়নায় দেখবে নাকি একবার? আমার রসিকতাটায় খুব একটা আমল দিল না সে। উইন্ডস্ক্রিনের দিক থেকে চোখ না ফিরিয়ে বলল, তাহলে বুঝলেন কি করে ভূত আছে ওখানে? সে কথা জানতে গেলে পুরো ঘটনাটাই শুনতে হবে তোমাকে। কাল দুপুরে তুমি আমাকে এখানে ছেড়ে গেলে, তারপর থেকে এখন অবধি। বেশ, তো বলুন না। আমার গাড়ির রেডিওটা বিগড়ে গেছে, গল্প শুনতে শুনতেই যাওয়া যাক, দেখি ভয় পাই কিনা। আমি হতাশ গলায় বললাম, ভয়ের কিছু নেই, ভূত তেমন কিছু ক্ষতি করেনি আমার। সম্ভবত আমাকে কিছু বলতে চাইছিল সে, তবে সেটা যে ঠিক কী তা বুঝতে পারিনি। বাহ, ভূতেরা তো খালি ঘাড় মটকাতে আর রক্ত খেতে চায় বলে শুনেছি, কথা বলাতেও আগ্রহ আছে নাকি? আমি মাথা নাড়িয়ে বললাম, ওইটাই তোমাদের ভুল ধারণা, বুঝলে? অতিরিক্ত বিদেশি হরর মুভি দেখার ফল। ক্লেটন ক্যাসেলে যে ভূত আছে সে মোটেই ভয়ানক নয়, উল্টে বেশ হেল্পফুল। বটে, ভাবছি আমিও এক রাত ভূতের আতিথেয়তায় থেকে গেলে কেমন হয়। হ্যাঁ, যাকে গল্পটা শুরু করুন না। হাতের ছোট ব্যাগটা খুলে একটা সিগারেট বের করলাম আমি। তারপর সেটা ঠোঁটের ডগায় রেখে লাইটার জ্বালাতে জ্বালাতে বললাম, ভূত যে এদেশি নয় তা বাড়ির নাম দেখেই বুঝতে পারছো। আমি অবশ্য বাড়িটার নাম পেয়েছিলাম ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে। তারপরে বাড়ির ইতিহাস সম্পর্কে পড়তে পড়তে আগ্রহ চরমে পৌঁছায়। বারবারা উডহাউস নামে এক ফিরিঙ্গি মহিলা তার স্বামীকে খুন করে আত্মঘাতী হন এই বাড়িতে। ওই তেতলার ছাদের ঘরের কড়িকাঠ থেকে ফাঁস বেঁধে ঝুলে পড়ে। তার স্বামীর লাশটাও ঘরের ভিতরেই উদ্ধার করা। আত্মহত্যা ও খুনের কারণটি কী তা অবশ্য জানা যায়। লোকে নানা রকম কথা বলে বটে, তবে তো বেশিরভাগই গুজব। তারপর যা হয়, পড়া দামেও বিক্রি হলো না বাড়িটা। হানা বাড়ি বলে সুনাম বা দুর্নাম যাই বল, রটে যায়। দেখে চালাও। পিচের রাস্তার উপরে বাম্পার লক্ষ্য করেনি মোহান্তি। প্রায় 2 ইঞ্চি লাফিয়ে উঠেছিল গাড়িটা। আমার ধমক খেয়ে জিভ কেটে সে আবার সামনে মন দিল। আমি নিশ্চিন্তে সিগারেটে টান দিয়ে বললাম, গল্পের মধ্যে বেশি ডুবে গেলে আমাদেরও ভূত হতে আর দেরি লাগবে না, শুধু হানা বাড়ির বদলে হানা গাড়ি। বাইরের গ্রাম্য পরিবেশে একটু একটু করে বিকেল নামছে। কয়েকটা অল্প বয়সী ছেলে ব্যাট দিয়ে ঠুকে উইকেট পুঁতছে মাঠের এক পাশে। আমাদের গাড়িটাকে রাস্তার ওপর দিয়ে ছুটে যেতে দেখে হাত তুলে টাটা করলো তারা। আমার বেশ মজা লাগলো। শহর থেকে একটু বাইরে এলে এই জিনিসটা এখনও চোখে পড়ে। আপনি থেমে গেলেন যে? আমার নীরবতায় অধৈর্য হয়ে উঠেছে মোহান্তি। সেটা লক্ষ্য করে বললাম, এত আগ্রহ যখন, রাতটা তো থাকতে পারতে আমার সাথে। তখন কি করে জানবো বলুন যে ভূত নিতান্ত গোবেচারা? তা যা বলেছ, শুধু সে যে কি বলতে চাইলো সারা রাত ধরে সেটাই বুঝতে পারলাম না। বিছানাটাকে বারবার অতটা সরিয়ে দিয়ে, তাছাড়া সেই কলমখানা। এতক্ষণে মোহান্তি ভিতরে ভিতরে রেগে উঠেছে। সে শক্ত গলায় বলল, আপনার বলতে হয়তো গোড়া থেকে বলুন, না হয় আমাকে মন দিয়ে গাড়ি চালাতেন। আমি মনে মনে একটু হেসে নিয়ে সিটের পিছনে পিঠ এলিয়ে দিয়ে গল্প বলতে শুরু করলাম। তো
সাধারণত ভূতের বাড়ি বলতে আমরা যা বুঝি এটা কিন্তু তা নয়। সপ্তাহান্তে রীতিমতো ঝাড়পোঁছ করা হয়, একজন কেয়ারটেকার আছে, সেই দেখাশোনা করে। অবশ্য থাকে না এখানে। আমি তার সাথে দেখা করে আগাম টাকা হাতে গুঁজে দিয়ে তবে এক রাতের জন্য জোগাড় করতে পেরেছিলাম চাবিখানা। আসার সময় বলে দিয়েছিল যে চাবি দেওয়া এবং নেওয়া ছাড়া অন্য কোনো দায়িত্ব সে নিতে পারবে না। নেহাত টাকার জরুরি দরকার, তাই আমার প্রস্তাবে রাজি হয়েছে। আমার অবশ্য তাতে আপত্তি ছিল না। কাল দুপুরে বাড়ির ভিতরে ঢোকার আগে পর্যন্ত বেশ উৎসাহ কাজ করছিল, অথচ বাড়ির দরজা খোলার সাথে সাথে কেমন যেন ভয়ে চেপে ধরল আমাকে। বিশেষ করে সেটা ভূতের ভয় না, গোটা বাড়িটার আনাচে কানাচে কেমন যেন মৃত্যুর গন্ধ, যেন বহু বছরের জমাট বাঁধা ধুলোবালি আর ঘুমিয়ে থাকা বাতাস ভিড় করে আসছে আমার কাঁধের কাছে। কেয়ারটেকার লোকটা পয়সাখোর হলেও দায়িত্ববান। আমার জন্য রীতিমতো জলের ব্যবস্থা করে রেখে গেছে। তা দিয়ে কোনো রকমে হাত মুখ ধুয়ে বিকেলের মধ্যেই গোটা বাড়িটা এক পাক ঘুরে দেখে ফেললাম। অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। ছাদে ঘুরে এলাম, জায়গাটা মন্দ নয়, তবে কাছে পিঠে দোকানপাট চোখে পড়ল না। বুঝলাম রাতটা খালি পেটেই থাকতে হবে। ছাদ থেকে যখন নিচে এলাম তখন বাইরে সন্ধে নেমে পড়েছে। সুইচ বোর্ডটা আগেই দেখে রেখেছিলাম। দোতলার আলোগুলো জ্বালিয়ে দিলাম। জ্বালাতেই অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ল। দোতলার মোট 3টে আলো, 2টো ঘরে 2টো বাল্ব আর প্যাসেজে একটা টিউব লাইট, অথচ লাইটের সুইচ 4টে। 4 নম্বরটা কি তাহলে অকেজো? সেটা টিপে দিতে কিন্তু কিছুই হলো না। আমি চারপাশে একবার তাকিয়ে সেদিক থেকে সরে এলাম। হয়তো এ বাড়িরই কোনো একটা আলো জ্বলে উঠেছে, 3 তলায় অথবা 1 তলায়। 1 তলায় উঁকি দিয়ে দেখলাম সেখানটা এখনো নিকষ অন্ধকারে ডুবে আছে। হাতের ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে এলাম। এখানে একটাই ঘর, তার পাশে একটা সরু প্যাসেজ, সেটা শেষ হলে ছোট্ট এক চিলতে ব্যালকনি। ঘরের দরজা টেনে বন্ধ করা। ধীরে সুস্থে সেটার সামনে গিয়ে দাঁড়াতে বুঝলাম তার আলো জ্বলছে না। তাহলে বোধহয় খারাপই ছিল সুইচটা। ইন্টারনেটে যতদূর পড়েছিলাম তাতে লেখা ছিল এই ঘরটাতেই আত্মহত্যা করেছিলেন বারবার। অর্থাৎ ক্লেটন ক্যাসেলে যদি ভূত থাকেই, তবে এ ঘরেই তার উপস্থিতির সম্ভাবনা সব থেকে বেশি। দরজায় ঠেলা দিয়ে আমি ভিতরে ঢুকে এলাম। খুটখুটে অন্ধকারে ঢেকে আছে ভিতরটা। ব্যাগ খুলে টর্চ বের করতে যাব, এমন সময় নিজে থেকেই জ্বলে উঠল ঘরের আলোটা। এটা হলুদ কম পাওয়ারের বাল্ব। ঠিক সেই মুহূর্ত থেকেই কেমন অস্বস্তি শুরু হলো আমার। মনে হলো এতক্ষণ ঘরের অন্ধকারটাই যেন ঢেকে রাখছিল অনেক কিছু। সেটা মুছে যেতে একটা আস্ত ভয়ানক ইতিহাস আমার চোখের সামনে মুক্ত হয়ে পড়েছে। ঘরে আসবাব বেশি কিছু নেই। একটা বড় সাইজের বিছানা, একটা মাঝারি সাইজের টেবিলের পাশে একখানা চেয়ার, বাকি সবই সরিয়ে নেওয়া হয়েছে। দেওয়ালের উপরের দিকে একটা গোল ফ্যাকাশে দাগ, সম্ভবত একসময় ঘড়ি ঝোলানো থাকতো ওখানে। এই ঘরের ছবিটা আমি আগেই ইন্টারনেটে দেখেছি। ঠান্ডা মাথায় পড়ে দেখব বলে প্রিন্ট পর্যন্ত করে নিয়েছি সেগুলো। আপাতত টেবিলের উপর বসে সেই কাগজ কখানাকেই মেলে ধরলাম। দ্বিতীয় পাতায় ডেড বডি উদ্ধারের সময়কার একটা ছবি দেওয়া আছে। যদিও ছবিটা অস্পষ্ট এবং সাদা কালো, তাও এই ঘরটাই যে ছবির ঘরটা তাতে সন্দেহ নেই। ছবি থেকে মুখ তুলে ঘরের চারদিকে একবার তাকাতে আমার কেমন যেন গা ছমছম করতে লাগলো। টেবিল থেকে উঠে পড়লাম। ব্যালকনিটা দেখা হয়নি, সেটা একবার দেখে এলে মন্দ হয় না। এরকম পাড়া গিয়ে জঙ্গলে জায়গায় রাতের অন্ধকারে সার সার জোনাকি জ্বলতে দেখা যায়। সেই সাথে দূরে 1 তলা 2 তলা বাড়িগুলোতে মানুষের জ্বালানো এক চিলতে হলদে আলো। দরজাটা ভেজিয়ে আমি বারান্দায় বেরিয়ে এলাম এবং আসতেই বেশ খানিকটা হতাশ হলাম। জোনাকি তো দূরের কথা, একটা ঘর বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না আশেপাশে। শুধু রূপালি চাঁদের আলো গায়ে মেখে নারকেল আর তাল গাছগুলো মাথা দোলাচ্ছে।
ঝিরঝিরে একটা হাওয়া খেলা করে যাচ্ছে বাইরে, সেটা গায়ে মাখতে বেশ লাগলো। গ্রিলের নিচের দিকটা ধরে কতক্ষণ সেইভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই। হঠাৎ মনে হলো ঘরের ভিতর থেকে ফিসফিস করে কার যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। চমকে উঠলাম। ভূতের বাড়িতে রাত কাটাতে এসে এমন অভিজ্ঞতা নতুন কিছু নয়, কিন্তু এই আওয়াজটা এত স্পষ্ট যে মনে হয় আমাকে উদ্দেশ্য করেই কেউ বলছে কথাটা। ওসব কি যে বলছে সেটা বুঝতে পারলাম না। পিছনে ফিরে তাকালাম, আর সাথে সাথে একটা ঠান্ডা স্পর্শে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। না, বারান্দায় কিছু নেই, শুধু কুপকুপে অন্ধকার। এতক্ষণ বারান্দার গ্রিলের নিচের দিকটা হাত দিয়ে ধরেছিলাম। মাথা পিছনে ঘোরাতেই মনে হলো গ্রিলের বাইরে থেকে কেউ আমার হাতের উপর হাত রেখেছে। ঠান্ডা বরফের মতো হাতটা একবার স্পর্শ করেই সরে গেছে। সামনে তাকিয়ে আর কাউকে দেখতে পেলাম না। হাতটা আগেই সরিয়ে নিয়েছিলাম, আর সেখানে দাঁড়াতে ইচ্ছা করলো না আমার। প্যাসেজ ছেড়ে আবার ঘরের দিকে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে মনে হতে লাগলো গ্রিলের বাইরে থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। পিছনে ফিরে তাকালেই তাকে দেখতে পাবো আমি। ঘরের আলোটা এখনো জ্বলছে। অবাক হয়ে লক্ষ্য করলাম এর মধ্যে আলোর তেজ যেন বেশ খানিকটা বেড়ে গেছে। একটু আগে ঘরের যে জায়গাগুলো আবছা ছিল এখন সেগুলো উজ্জ্বল খয়েরি আলোয় ভরে আছে। প্রেতাত্মারা সাধারণত অন্ধকারে ভয় দেখাতেই পছন্দ করে। ইনি কি তবে অন্য ধরনের কিছু? একটা বিরাট সাইজের পাঞ্জাব লরি এমন হর্ন দিতে দিতে গেল যে কিছুক্ষণের জন্য আমার কানে তালা লেগে গেল। গল্প বলতে বলতে খেয়াল ছিল না মহান্তি কোনো রকমের রাস্তার একপাশে ব্রেক কষেছে। রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, ও আর একটু হলেই পিছে দিয়েছিল আর কি। লরিটা এতক্ষণে পিছনের দিকের রাস্তায় মিলিয়ে গেছে। রাস্তার দুপাশে মাঠ ঘাট শেষ হয়ে ঘন গাছের জঙ্গল শুরু হয়েছে। হাত দুটোকে উপরে তুলে আড়মোড়া ভেঙে মহান্তি বলল, তো তারপর আবার ঘরে ফিরে এলেন? আমি হলে তো ওখান থেকেই চম্পট দিতাম। না, ভূতের দেখা পাওয়ার জন্য এত কাঠখড় পোড়ালাম এতদিন ধরে, না দেখেই পালাবো? সে ব্যঙ্গের সুরে বলল, আর ঘাড়ের উপর মাথাটা খোয়া গেলেই বা দেখবেন কি করে? মাথা তো এই গাড়ির ভিতরেই এক্ষুনি খোয়া যাচ্ছিল, তা বলে কি রাস্তাঘাটে বার হবো না? দেখো, আমার মতে যতক্ষণ না প্রমাণ পাচ্ছি যে ভূত আমার কিছু অনিষ্ট করতে চায় ততক্ষণ তাকে শত্রু ভাবাটা মানুষের এক ধরনের ইগো। আমার কথায় আমল দিল না সে। হাতটা পিছনে বাড়িয়ে বলল, কই এই যে ছবিটা একটু দেখি। আমি ইন্টারনেট থেকে প্রিন্ট করা আর্টিকেলটা তার হাতে তুলে দিতে সে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, যাই বলুন, আমারও কিন্তু একবার দেখে আসতে ইচ্ছা করছে। অতি উত্তম ইচ্ছা, শুধু কেয়ারটেকারটাকে আরও কিছু পয়সা দিয়ে হাত করতে হবে। সে অবশ্য বলেছিল জরুরি দরকার বলেই আমার থেকে ঘুষটা নিচ্ছে। তোমার প্রস্তাবে সাড়া দেবে কিনা জানি না। টাকা কড়ির দরকার কি শেষ হয় স্যার? যাকে আপনি পুরো গল্পটা শেষ করুন, তারপর না হয় ভেবে দেখছি। জানলা দিয়ে কনকনে হাওয়া আসছে। আমি কাঁচটা উপরে তুলে দিয়ে বলতে লাগলাম, বিছানায় শুয়ে কি সব জানি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে ভালো করে চোখ মেলে তাকাতেই অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা যে অবস্থায় ছিল এখন তার থেকে বেশ খানিকটা বদলে গেছে। যখন ঘুমিয়েছিলাম তখন জানলাটা ছিল আমার মাথার কাছে, এখন চোখ খুলেই পায়ের কাছে দেখতে পেলাম খোলা জানলাটা। বিছানাটা কি নিজে থেকেই উল্টে গেল নাকি? মাথাতেও কেমন জানি ঝিনঝিন শুরু হয়েছে। একটা সিগারেট ধরাতে পারলে ভালো হতো। মনে পড়লো ভুল করে একতলায় রেখে এসেছি সিগারেট কেসটা।
মনে মনে সেটা আনতে যাবো ভেবে বিছানা থেকে উঠতেই আবার ধাক্কা খেলাম। টেবিলের উপরেই রাখা আছে আমার সিগারেট কেস। শুধু তাই নয়, তার ঠিক পাশেই পড়ে আছে একটা পুরনো ফাউন্টেন পেন। যেন আমি কিছু লিখবো বলে কেউ যত্ন করে রেখে গেছে টেবিলের উপরে। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম আমি। একটু আগের অস্বস্তি আর ভয় দুটোই কেটে গেছে এখন। এ ঘরে আমি ছাড়াও যে অন্য কেউ আছে তা বেশ বুঝতে পারছি। সাথে এও বুঝতে পারছি সে আমার ক্ষতি করতে চায় না। কিন্তু বিছানা উল্টে আর ফাউন্টেন পেন রেখে কি বোঝাতে চায় সে? একটা সিগারেট জ্বালিয়ে আবার বিছানার উপর গিয়ে শুয়ে পড়লাম। একটু একটু করে আলোর তেজ বাড়ছে। খোলা জানলার বাইরে খুটখুটে অন্ধকার আরো জমাট বাঁধছে। একটা তারা পর্যন্ত দেখা যাচ্ছে না। যেন একটা মহাজাগতিক ছায়ায় ঢেকে গেছে গোটা পৃথিবীটা। শুধু এই ঘরখানা ভরে আছে আলোয়। এত জলজলে আলোয় জানলার বাইরেটা কেমন যেন বেমানান লাগলো আমার। সেদিকে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ। মনের ভিতরে আগের অস্বস্তিটা আবার ফিরে আসছে একটু একটু করে। খোলা জানলাটা মোহগ্রস্ত করে ফেলছে আমার চোখ দুটোকে। না, এভাবে শুয়ে থাকলে সারা রাত নার্ভগুলো উত্তেজিত হতে থাকবে। বিছানাটা এমন কিছু ভারী নয়, আমি একাই আবার আগের মতো ঘুরিয়ে ফেলতে পারবো। 7-5 ভেবে উঠে পড়লাম। একদিকে প্রান্ত ধরে একটু চাপ দিতেই একটু একটু করে ঘুরে গেল সেটা। নিশ্চিন্ত হয়ে আবার ফিরে এসে চোখ বুজে শুয়ে পড়লাম। এবার কিন্তু আর ঘুম এলো না, বরঞ্চ বিক্ষিপ্ত কিছু ভাবনা ঘুরতে লাগলো মাথায়। সিগারেটের কেসটা না হয় রেখে গেছে আমার জন্য, কিন্তু কলমটা? তবে কি টম রিডলের ডায়েরির মতো ব্যাপারটা, যেখানে প্রশ্ন লিখে দিলে তার নিচে নিজে থেকেই উত্তর ফুটে ওঠে? কিন্তু ডায়েরি জাতীয় কোনো জিনিস তো এই ঘরে নেই। একটা স্থির বিশ্বাস মনের ভিতর টানা বাঁধছে। আমি ছাড়া এই ঘরে আর একজন যে আছে, সে আমাকে কিছু বলতে চায়। এক একটা করে সূত্র আমার দিকে এগিয়ে দিচ্ছে সে। হঠাৎ অদ্ভুত একটা কথা মাথায় আসতেই উঠে বসলাম আমি। চোখ খুললাম। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। আবার উল্টে গেছে বিছানাটা। আবার আমার সামনে খোলা জানলা। টেবিলের উপরে এখনো একইভাবে রাখা আছে কলমটা। অর্থাৎ ওই জানলা, ওই ফাউন্টেন পেন আর এই বিছানা কোনো এক অজানা সূত্রে বাঁধা। 3 থেকে একসাথে মেলালেই উত্তর পাওয়া যাবে। ঠেলাঠেলি করে বিছানাটাকে আবার ঘুরিয়ে দিলাম আমি। জানলার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই বিছানাটাকে বারবার ঘুরিয়ে দিচ্ছে সে। ধীর পায়ে এগিয়ে গেলাম জানলার দিকে। কুপকুপে অন্ধকারে ঢেকে আছে নিচের দিকটা। ঝিঝির একটানা আওয়াজ বেড়ে উঠছে, যেন এই মাত্র কিছু একটা ঘটবে। সমস্ত শব্দ একসাথে তারই মহড়া দিচ্ছে। জানলার উপর থেকে খসখস করে কিসের শব্দ আসতে আমি চমকে উঠলাম। কিছু একটা যেন একটু একটু করে নেমে আসছে উপরের দেওয়াল বেয়ে। কয়েক সেকেন্ড পরেই সেটাকে দেখতে পেলাম আমি। এক গোছা চুল আস্তে আস্তে জানলার উপরের প্রান্ত থেকে অল্প অল্প করে নিচে নামছে। আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো এক্ষুনি ডলে পড়ে যাব। বহু চেষ্টা করেও হাতের সামনে ধরার মতো কিচ্ছু পেলাম না। জানলার উপারে এক গোছা ঝুলন্ত চুল এতক্ষণে খড়খড়ি ছুঁয়েছে। একটা বিবর্ণ রক্তশূন্য কপাল দেখা যাচ্ছে। দুটো নীল পাথরের মতো চোখে জলজলে দৃষ্টি। রক্তাক্ত ঠোঁট দুটো ফাঁক করে হাসছে সে।
অথচ প্রাণের কোনো চিহ্ন নেই তাতে। যেন একটা পরিত্যক্ত মৃতদেহকে পুতুল সাজিয়ে কেউ ঝুলিয়ে দিয়েছে জানলার উপর থেকে। শরীরটা জানলার মাঝামাঝি পৌঁছাতে পুতুলের ডান হাতটা সজীব হয়ে উঠল। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো হাতটা। তর্জনী দিয়ে ঘরের ভিতরে কিছু দেখাতে চায় সে। তার পৈশাচিক চোখ দুটো এখনো আগের মতোই স্থির, ঠোঁটে সেই চওড়া হাসি। তর্জনী লক্ষ্য করে ঘরের ভিতর তাকালাম আমি। না, আলাদা কিচ্ছু নেই, সবকিছু আগের মতোই আছে। বুকের ভিতর শক্ত হয়ে কিছু যেন কেঁদে আছে। বুঝতে পারছি ক্রমশ আমার নার্ভগুলো শক্তি হারাচ্ছে। ধীরে ধীরে জানলার দিকে ফিরে তাকালাম আমি। না, সেখানেও কেউ নেই। আর আগের মতোই অন্ধকার জমাট বেঁধে আছে। বাইরে মুখ বাড়িয়ে ভালো করে দেখে নিলাম, এমনকি উপরেও কোথাও কেউ নেই। তাহলে আঙুল দিয়ে নির্দেশ করে কি দেখাতে চাইলো সে আমাকে? ঘুরে দাঁড়িয়ে ফিরে আসতে গিয়ে ঘরের ঠিক মাঝখানে ঝুলছে একটা কাপড়ের ফাঁস। সেটা জড়ানো আছে যে মানুষটার গলায়, তাকে একটু আগেই জানলায় দেখেছি আমি। চোখ দুটো এখনো ঠিকরে বেরিয়ে আসছে, মুখের লাল চামড়ায় কালচে রং ধরেছে। আমার দিকে চেয়ে এখনো আগের মতোই মুখ নামিয়ে মিটিমিটি হাসছে সে। ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। সাথে সাথে মনে হলো নিভে গেছে ঘরের আলোটা। আবার কানে আসছে সেই ফিস ফিস শব্দ, এবার অনেকটা কান্নার মতো। আমি গলায় জোরে নিয়ে চিৎকার করে উঠলাম, কি 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 চাও তুমি? ঠম করে একটা শব্দ হওয়াতে বুঝলাম টেবিলের উপর থেকে পেনটা মাটিতে পড়ে গেছে। আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম সেদিকে, হাতড়ে হাতড়ে খুঁজে নিলাম সেটাকে। আবার চিৎকার করে বললাম, কি করবো এটা দিয়ে? কি বলতে চাও তুমি? কোনো শব্দ নেই। মনে হলো সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে আসছে। তার পায়ের শব্দ কানে প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। সেটা ঘরের দরজার কাছে আসতেই থেমে গেল আওয়াজটা। আমার বন্ধ চোখের পাতায় আবার আলো জ্বলে উঠল। অর্থাৎ ঘরের আলো জ্বেলেছে কেউ। চোখ খুলতেই বুঝতে পারলাম বিছানাটা আবার আগের মতো ঘুরে গেছে। মাথায় রোগ চেপে গেল। অর্থ কি এসবের? যদি কিছু বলার নাই থাকে তাহলে বারবার এমন ভয় দেখানোর মানেটা কি? মুহূর্তে হাতের পেনটা ছুঁড়ে ফেলে দিলাম জানলার বাইরে। অন্ধকারের গভীরে হারিয়ে গেল সেটা। না, আর কিছু জানতে চাই না আমি। দরজাটা খুলে বেরিয়ে এলাম। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম দোতলায়। নামতে নামতে মনে হলো কানের পাশে আবার সেই ফিসফিসানিটা শুরু হয়েছে, যেন কাতর স্বরে আমাকে ডাকছে কেউ, ডেকে নিয়ে যেতে চাইছে উপরের ঘরে। আমি কান দিলাম না। দোতলার আলোগুলো জ্বলছিল। একটা ঘরে ঢুকে ঘুমের ওষুধ মুখে দিয়ে মেঝেতেই শুয়ে পড়লাম। তারপর স্বপ্ন দেখেছিলাম কিনা মনে নেই। বাকি সমস্ত রাত জুড়ে মনে হচ্ছিল সিঁড়ির কাছ থেকে কেউ যেন ডাকছে আমাকে। কখনো কান্নার শব্দ, কখনো বা মিহি আর্ত চিৎকার। সেগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল একবার উঠে দেখে আসি উপরটা। হয়তো একবার গেলেই জানতে পারবো সবকিছু। কিন্তু ততক্ষণে ঘুমে আমার চোখ বুজে এসছে। মন চাইলেও শরীর আর সায় দিল না। ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়লাম আমি।
গাড়ি থামিয়ে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল মোহান্তি। সম্ভবত গল্পের শেষে একটা মারাত্মক ক্লাইম্যাক্স আশা করেছিল সে। আমি একটা করুণ হাসি হেসে বললাম, ব্যাস এই অবধি, আর কিছু ঘটেনি। সে কি, কিছু জানতে পারলেন না? হয়তো সে আত্মহত্যা করেনি, অন্য কেউ তার স্বামীকে খুন করে তাকেও ঝুলিয়ে দিয়েছিল। আমি জানলার দিকে মুখ ফিরিয়ে মাথা ঝাঁকিয়ে বললাম, আমারও সেইটাই আফসোস হচ্ছে জানো, ক্লেটন ক্যাসেলের সিক্রেট কিছুই জানা হলো না। তো মুখ দিয়ে ফুৎকারের মতো শব্দ করে প্রিন্ট করা কাগজগুলো আমার দিকে বাড়িয়ে দিল মোহান্তি। তারপর আবার মন দিল উইন্ডস্ক্রিনের দিকে। কাগজগুলো পাশে রেখে আমি ব্যাক সিটে মাথা হেলিয়ে দিলাম। এতক্ষণে সন্ধ্যের গাঢ় রং চারপাশ ঢেকে দিয়েছে। দুপাশের মাঠ ঘাট পার করে শুধু কালচে আকাশটুকু চোখে পড়ছে। পায়ের কাছে খচ করে একটা আওয়াজ হতে বুঝলাম পাশে রাখা কাগজগুলো সিট থেকে গড়িয়ে নিচে পড়েছে। ঝুঁকে পড়ে সেগুলো তুলে নিলাম এবং সাথে সাথে অদ্ভুত একটা জিনিস চোখে পড়তেই বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। ক্রাইম সিনের ছবিটায় বিছানার উপরের দেওয়ালটা দেখা যাচ্ছে, তার উপরের দিকে একটা গোল ঝুলন্ত ঘড়ি। এখন আর এই ঘড়িটা নেই, শুধু নিচের ফ্যাকাশে হয়ে যাওয়া দাগটা চোখে পড়ছে। কাল কিন্তু যখন প্রথম ঘরে ঢুকেছিলাম তখন দাগটা বিছানার মাথার দিকে ছিল না, ছিল পায়ের দিকে। অর্থাৎ আমি প্রতিবার চোখ খোলার পরে বিছানাটা অবস্থান বদল করে ফিরে যাচ্ছিল আজ থেকে 8 বছর আগের সেই নারকীয় রাতের অবস্থানে। কিন্তু কেন? আর্টিকেলটায় ভালো করে চোখ রাখলাম আমি। কোনো ছোট অথচ ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে খুন করে বারবারা উড হাউস। রক্তাক্ত দেহটা পড়েছিল বিছানার ঠিক উপরেই। অস্ত্রটা উদ্ধার হয় অনেক পরে। ক্ষুদ্র অথচ ধারালো অস্ত্রটা দেখে অবাক হয়ে যান উদ্ধারকারী অফিসার। একটা 1 ইঞ্চি 5 লম্বা ফাউন্টেন পেন, তার ঢাকনার নিচে একটা বিশেষ অংশে চাপ দিলে সাপের জিভের মতো বেরিয়ে আসে ছুরির ফলা। সেটা দিয়েই স্বামীকে কুপিয়ে খুন করে বারবারা। ভালো করে ছবিটার দিকে তাকালাম আমি। সেখানেও পেনটা রাখা আছে টেবিলের ঠিক উপরেই, যেমনভাবে কাল রাতে রাখা ছিল। এখন গেলে হয়তো আর চোখে পড়বে না, কিন্তু আমি জানি সারা রাত ওই ঘরে কাটালে সমস্ত ঘরটা একটু একটু করে ফিরে যেত 8 বছর আগের সেই মৃত্যুময় রাতে। সেই বিছানা, সেই টেবিলের উপর রাখা খুনে কলম, খোলা জানলা এবং মৃতদেহ। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলাম আমি। জানলার কাঁচটা নামিয়ে কাগজগুলো ছুঁড়ে ফেলে দিলাম বাইরে। আর চোখে সেটা দেখতে পেল মোহান্তি। অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওগুলো ফেলে দিলেন যে? হ্যাঁ, ওসবের আর দরকার নেই। সে কি, আমাকে যে 1 রাত কাটিয়ে যেতে বললেন? আমি বিরক্ত মুখে সামনে তাকালাম। বাজে কথা না বলে গাড়িটা চালাও তো মন দিয়ে।